হ্যাঁ, মনে করুন যে নিফটির 22,400, এখন নিফটি 22,400-তে চলছে বলে বললাম যে নিফটির স্পট প্রাইস 22,400। যদি আমরা কল হিসেবে দেখি, যদি আমি কল কনসিডার করি, তাহলে অবশ্যই এই 22,300 হবে আইটিএম, আর এই 22,500 হবে ওটিএম। ঠিক আছে, এবার থিটার বিষয়ে আমরা চর্চা করছিলাম যে থিটা বোঝার আগে আমরা বুঝবো যে আন্ডারলাইং অ্যাসেট এর এগেনস্টে ডেরিভেটিভ কোনো একজন বলবেন যে হোয়াট ইজ আন্ডারলাইং অ্যাসেট অ্যান্ড হোয়াট ইজ ডেরিভেটিভ? বলুন। ইন্ডেক্সটা হচ্ছে আন্ডারলাইন অ্যাসেট, ঠিক আছে, আর দশ থেকে যেটা তৈরি হচ্ছে সেগুলো ডেরিভেটিভ হবে। আরেকবার বলুন, বোঝা গেল না, আরেকবার বলুন স্পষ্ট করে। ইন্ডেক্সটা আন্ডারলাইন অ্যাসেট, যে কোনো একটা স্টক আন্ডারলাইন অ্যাসেট, তার থেকে যখন অপশনটা আছে ওটা ডেরিভেটিভ। আচ্ছা, বেশ বললেন। ডেরিভেটিভ, যদি আমি আন্ডারলাইং অ্যাসেট ডেরিভেটিভ ধরুন এখানে যে 22,400 সিই, নিফটির 22,400 সিই ধরলাম, এটা হচ্ছে ডেরিভেটিভ। আর এই যে 22,400 সিই কার স্ট্রাইক প্রাইস? এই হচ্ছে নিফটির স্ট্রাইক প্রাইস। হ্যাঁ, এখানে নিফটি হয়ে যাবে আন্ডারলাইং অ্যাসেট। ওকে, আর এই 22,400 সিই হয়ে যাবে ডেরিভেটিভ। ডেরিভেটিভ কেন বলা হচ্ছে? যে এই 22,400 এই যে অপশনটা, স্ট্রাইক প্রাইসটা, এই নিজের পাওয়ার কোথায় থেকে ডেরাইভ করছে? নিফটি থেকে ডেরাইভ করছে। যদি নিফটি বাড়ে 22,400 সি কলের প্রাইস বাড়বে, যদি নিফটি ডাউন যায় এই 22,400 সির প্রিমিয়ামও ডাউন যাবে। বুঝতে পেরেছেন? আরেকবার বোঝাচ্ছি। হুম, এখানে লিখলাম 22,400 সি। 22,400 সি কার? ব্যাংক নিফটির ফিন নিফটির। আমি এখানে বলছি 22,400 সি নিফটির। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। কার 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 স্ট্রাইক প্রাইস? এটা নিফটির। এই স্ট্রাইকটা হয়ে যাবে ডেরিভেটিভ, আর এই নিফটিটা হয়ে যাবে এর আন্ডারলাইং অ্যাসেট। কেন? এই 22,400 স্ট্রাইক প্রাইসটা নিজের পাওয়ার ডেরাইভ করছে কোথায় থেকে? নিফটি থেকে। কেন এটা বলা হচ্ছে? যদি নিফটি বাড়ে 22,400 সির প্রিমিয়াম বাড়বে, যদি নিফটি কমে এই থিটা কি শো করে? থিটা shows that how much premium decay will be there in a particular premium with time. ওকে, এটা কি শো করে? যে একটা পার্টিকুলার প্রিমিয়ামে, ধরুন যে 22,400 সি যদি আমি ধরি, হ্যাঁ, আজকে ফ্রাইডে দিন যদি হয়, আমি এই স্ট্রাইক প্রাইসটা 100 টাকায় কিনলাম। ঠিক আছে, ওকে। যদি মার্কেট সামনে এক্সপায়ারির দিন, হ্যাঁ, এই 22,400তেই থেকে গেল একদম এক্স্যাক্ট। সামনে এক্সপায়ারির দিন, আজকে রয়েছে ফ্রাইডে, আবার সামনে এক্সপায়ারির দিন থার্সডে দিন, আবার এই নিফটি একদম এক্স্যাক্ট 22,400তেই থেকে গেল। হ্যাঁ, তার মানেটা কি হয়?
এই 22,400-তে ইন্ট্রিনসিক ভ্যালুটা কত বলুন তো? যখন 22,400-তে ছিল ফ্রাইডের দিন, ইন্ট্রিনসিক ভ্যালুটা কত ছিল এখানে? 0। 0। ভেরি গুড। কেন 0? যেহেতু 22,400 অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস ছিল। ওকে, আমরা এসব শিখেছি। তারপর ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে বাড়ে? ইন্ট্রিনসিক ভ্যালু লেভেলের জন্য বাড়ে। যদি এই 22,400 থেকে 22,440 চলে যেত, হ্যাঁ, তখন ওই 22,400 প্রিমিয়ামের কিছুটা ইন্ট্রিনসিক ভ্যালু সেই সময় লেভেলের জন্য থাকতো, কিন্তু থার্সডে দিন আমরা দেখছি যে 22,400 22,400-তেই মার্কেট একদম ক্লোজ করেছে এক্স্যাক্টলি। তার মানেটা কি? হ্যাঁ, ইন্ট্রিনসিক ভ্যালুও বাড়লো না, এই এক্সপায়ারির দিনে ইন্ট্রিনসিক ভ্যালুও বাড়লো না, আর যেই এক্সট্রিনসিক ভ্যালু ছিল, হ্যাঁ, সেটাও চলে গেছে, যেহেতু এক্সপায়ারি শেষ। এক্সপায়ারিতে আর সময় নেই। তার মানেটা কি? এটা কত হয়ে যাবে? আরামসে 0.05। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, ক্লিয়ার। তার মানে থিটাটা জিরো হয়ে গেল, তার মানে 100 থেকে পুরো জিরো হয়ে গেল, একদম। থিটা মানে প্রিমিয়াম ডিকে হলো, প্রিমিয়াম ডিকে পুরোটাই হলো। ডিকে হয়ে গেছে। ইন্ট্রিনসিক ভ্যালু তো আগেই 0 ছিল, এখনো এক এক পয়েন্টও বাড়েনি, কিচ্ছুই বাড়েনি। এক্সপায়ারির দিনে একদম মার্কেট 22,400-তেই ক্লোজ করেছে, মানে ইন্ট্রিনসিক ভ্যালু নেই। আর যা ছিল যখন কিনেছিলাম 100 টাকায়, হ্যাঁ, ওই 100 টাকায় যে প্রিমিয়াম শুধু টাইম ভ্যালুর জন্য ছিল, আর এখন তো টাইম শেষ হয়ে গেছে, তার মানে 0। ঠিক আছে, कुछ भी बोलो। आज गंडगोल हो रहे हैं जबरदस्त। टाइम लैप्स, ওরে ভাই, টাইম ল্যাপস মানে বুঝতে পারছেন? যেই হিসাবে এক্সপায়ারি ক্লোজ যাবে, যেই হিসাবে এক্সপায়ারি ক্লোজ যাবে, টাইম ল্যাপস বাড়বে। টাইম ল্যাপস বাড়বে মানে এই থিটা ডিকে হবে। হ্যাঁ, থিটা ডিকে হওয়ার কারণে কি হবে? প্রিমিয়ামের ভ্যালু কমে যাবে। ঠিক আছে, এই যে থিটা একদিকে দেখতে পাচ্ছেন, থিটা কোন দিকে কাকে রিপ্রেজেন্ট করছে? ইন্ট্রিনসিক ভ্যালু বা এক্সট্রিনসিক ভ্যালু বলুন? থিটা এক্সটেন্সিভ ভ্যালু। এক্সটেন্সিভ ভ্যালু। হ্যাঁ, একদম একদম টাইম ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু। আর এইখানে একটা প্রশ্ন যদি অ্যাড করা যায়, যে এই যে ডেল্টা ডেল্টা কাকে রিপ্রেজেন্ট করে? কত বাড়লে বা কত কমলে, কত বাড়বে বা কমবে সেটা ইন্ট্রিনসিক ভ্যালু। ঠিক, ডেল্টা ইন্ট্রিনসিক ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, আর এই যে থিটাটা এক্সট্রিনসিক ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, তাই তো? হ্যাঁ, তার মানে ডেল্টার ইয়ে নেই, আপনার স্যার এটিএম আর ওটিএম এর কোনো ভ্যালু নেই ডেল্টার। এটিএম এ 0.5, আচ্ছা, ওটিএম এ একদম 0। ওকে, ওটিএম কেন 0 বলুন তো? আরো ডিকে হয়ে গেল। ওটিএম তে তো আমাদের কোনো এক্সপায়ারির দিনে ওটিএম এ কোনো এক্সট্রিনসিক ভ্যালু থাকবে না, জিরো হয়ে যাবে না, সেই জন্য 0 একদম। ঠিক, চলো এবার আসছি, কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। ইন্ট্রিনসিক ভ্যালু
ইন্ট্রিনসিক ভ্যালুর উপরে কয়েকটা জিনিস মানে আপনাদের থেকে জানা রয়েছে। ধরুন যে এক্সপায়ারির দিন, এক্সপায়ারি ডেট, হ্যাঁ, আমি একটা ওটিএম স্ট্রাইক বাই সেল বোঝেন না, সেল করেছিলাম। এক্সপায়ারির দিন আমি একটা ওটিএম স্ট্রাইক সেল করেছিলাম 10 সেল টাকা। মানে সেল মানে সেল সেটা কি পুটের জন্য বলছেন তো? সেল মানে বোঝেন না? 1 মিনিট। এখনো অবধি হতেই পারে যে মার্কেটে প্রফিট করার জন্য আমায় কি করতে হবে? বাই লেস প্রাইসে অ্যান্ড সেল হায়ার প্রাইসে। এখান থেকে কি আসবে? প্রফিট। আচ্ছা, এটা ক্লিয়ার রয়েছে? হুম, সেলের ব্যাপারটা স্যার। বোঝাচ্ছি, সেলের ব্যাপারটা বুঝ- বোঝানোর চেষ্টা করছি। প্রথমে সেল বললেন তো আমি পুট ভেবে নিয়েছিলাম ওই কারণে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে, কল তো ভুলে গেছেন, অসুবিধা নেই। হুম, বাই যদি কম দামে করি, সেল যদি বেশি দামে করি, ওখান থেকে আচ্ছা, প্রফিট আসবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই হুম, স্টক আর মার্কেট ছাড়া, হ্যাঁ, অন্য কোনো বিজনেস যদি করেন, আপনার কোনো একটা জিনিস বিক্রি করতে গেলে আগে বাই করতে হবে ওকে, ঠিক আছে? না বাই করে বিক্রি করতে পারবেন? আমি বলবো এই পেনটা বিক্রি করুন আপনি, হ্যাঁ, এই পেনটা বিক্রি করে দিন। মানে এই পেনটা কি আপনি ফ্রিতে পাবেন? না, বিক্রি করার জন্য একে বাই করতে হবে আগে। কিন্তু এইখানে এমন একটা সিস্টেম রয়েছে, না বাই করে আপনি আগে সেল করতে পারেন, ঠিক আছে? এই দ্বিতীয় কনসেপ্টটা, যদি আমি সেল সেল হুম, যদি আমি সেল কম দামে বেশি দামে করি, যদি আমি সেল বেশি দামে করি, আগেই আমি সেল করে দিলাম, তারপর বাই কম দামে করি, এই সাইনটা মানে বেশি, এই সাইনটা মানে কম। আমি সেল করে দিলাম একটা জিনিস 100 টাকায়, তারপর যখন এর প্রাইস 10 টাকা হয়ে গেল, আমি আবার পজিশন স্কোয়ার অফ করলাম বাই করে। যেমন আমরা বাই বাই করে থাকি, বাই করার পর যেই পজিশন স্কোয়ার অফ করি সেই সময় আমায় সেল করতে হয়। সেইভাবেই যখন আমরা সেল করি, সেই সেলের পজিশন স্কোয়ার অফ করার জন্য আমায় বাই করতে হয়, ঠিক আছে? যদি আমি সেল 100 টাকায় করে থাকি, ওই পজিশন যদি বাই করে স্কোয়ার অফ করি, 100 টাকায় সেল করেছিলাম, হ্যাঁ, আবার 10 টাকা যখন ওই অ্যাসেটের ভ্যালু 10 টাকা হয়ে গেল, আমি আবার ওকে বাই করে নিলাম, এখান থেকেও আমার কত টাকা প্রফিট আসবে? 90 টাকা। এটা বোঝা গেছে? হ্যাঁ, আরেকবার দেখুন, যদি আপনি মার্কেটে যান, হোলসেলে আপনি দেখছেন যে টমেটো 100 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, হ্যাঁ, আপনি ওই হোলসেলওয়ালাকে বললেন যে ভাই আমার কাছে এখন কেনার পয়সা নেই, তুমি একটা কাজ করো, এই 10 কেজি টমাটার আমাকে দিয়ে দাও, হ্যাঁ, পয়সা তোমায় পরে দিচ্ছি আমি। তুমি ওই 10 কেজি টমাটার 100 টাকার হিসাবে নিয়ে এসে, হ্যাঁ, আবার রিটেল মার্কেটে এই 10 কেজি টমাটার বিক্রি করে দিলেন, ঠিক আছে? আপনি আগেই 10 টাকার 100 টাকা হিসাবে 10 কেজি টমাটার বিক্রি করে দিলেন, হ্যাঁ, আবার দেখছেন যে ধীরে 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 যদি এই টমাটারের দাম কমে যায় আস্তে আস্তে দিনের সাথে, হ্যাঁ, কমে কমে 10 টাকা হয়ে যায়, আপনি আবার কি করলেন যে এই 10 টাকার হিসাবে আপনি আবার 10 কেজি কিনে নিলেন, তাহলে মানে কি আপনার এখানে লাভ হবে না?
তার মানে এটা পুটে আগে দিচ্ছি, তাই তো? না, পুটের না, আমি সেলিং এর ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, সেলিং এর ওটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। কিন্তু স্যার সেলিং করার জন্য অনেক টাকা বেশি লাগে কেন? ওটা পরের বিষয়। এটা এটা বুঝতে পেরেছেন? যদি আমি হ্যাঁ, এটা হ্যাঁ স্যার, হয়ে গেছে। আমি হ্যাঁ স্যার প্রয়োজনে বুঝতে 100 পেরেছি। টাকায় আগে সেল করে দিই, নাই বাই করে 100 টাকায় সেল করে দিই, তারপর 10 টাকায় ওকে বাই করে নিই। এখান থেকে একটা কোয়ান্টিটিতে আমার 90 টাকা প্রফিট আসবে। হ্যাঁ, নিফটিতে এখন 25 কোয়ান্টিটির একটা লট হয়ে গেছে। হ্যাঁ, কত আমার টোটাল প্রফিট? 90, 25 ইন্টু 90। ঠিক আছে, যদি আমায় প্রফিট করতে হয় কি করতে হবে? বাই করলাম কম দামে, সেল করলাম বেশি দামে। আবার দ্বিতীয় ওয়ে হচ্ছে যে সেল বেশি দামে করে দিই, আবার বাই কম দামে করে নিই। হ্যাঁ, এই এই এইটা প্রসেসটা আমরা সেলিং এ ইউজ করি, এটা আমরা সেলিং মেথডে ইউজ করি, আর এটা আমরা ইউজ করি বাইং এর জন্য। ঠিক আছে, স্যার সেলিংটাই এখনো করতে শিখি নাই আমরা। বেশি দামে কম দামে কিনি, বেশি দামে বিক্রি করি। ওটা তো বাইং এ করছেন, কম দামে কিনছেন, বেশি দামে বিক্রি করছেন। হ্যাঁ, ওগুলো এখনো করতে পারি না, শিখতে পারি না স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার দেখা যায় একটা কোশ্চেন আছে। হুম, তো মনে করুন যে আজকে 23,000 পর্যন্ত আমার নিফটি যেতে পারে। যে আমরা একটা নর্মালি ভাবি যে 200 পয়েন্ট 300 পয়েন্ট হার্ডলি যায়, এর থেকে বেশি যায় না, আর যেটা যায় খুব রিয়ার যায়। তো আমি দেখলাম যে আমি 22,800 কে সেল করলাম। আমি জানি ওটা যাবে না, ওটা যাবে না আমি জানি, কিন্তু দেখা গেল যে সত্যি ওই গেল না, কিন্তু আলটিমেট দেখা গেল যে 22,600 পর্যন্ত আসলো। তো দেখুন, এতে আমার, হ্যাঁ অলরেডি মার্কেট আপনি বললেন নিফটি 23,000-এ রয়েছে। হ্যাঁ, সরি, হ্যাঁ হ্যাঁ উল্টো বলেছেন বোধহয়। হ্যাঁ আমি জাস্ট একটা এক্সাম্পল হ্যাঁ, দিলাম, হ্যাঁ। আর আপনার ইমাজিনেশন হচ্ছে যে 23,500-তে যাবে না। হ্যাঁ, হ্যাঁ, যাবে না। যদি আমি এই 23,500 সেল করে দিই, আর হ্যাঁ এক্সপায়ারি দিন এমন দেখা গেল যে সত্যি 23,500 অব্দি মার্কেট পৌঁছলোই না। হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ যখন আমি এই 23,500 সেল করেছিলাম, এর ভ্যালু ছিল 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, হুম যেহেতু এক্সপায়ারির দিন 23,500 যায়নি, হ্যাঁ, এই পুরো 10 টাকা আমার পকেটে চলে আসবে। 25 ইন্টু 10, একটা একটা লটে আমি 250 মোটামুটি পেয়ে যাব। যদি এটা ক্রস করে যায়, 23,500 ক্রস করে যায়, যদি তাহলে আমার জিরো। 23,600 হয়ে যায়, ঠিক আছে, 100 টাকা প্রফিট দিতে হবে। হ্যাঁ, আপনার 100 টাকা তখন পকেট থেকে চলে যাবে। হুম ওই জন্য সেলিং এর টাকাটা বেশি লাগে। হ্যাঁ, সেলিং এ বেশি টাকা কেন লাগে? হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, অন্য কোনো দিন মনে করাবেন আমায়, আমি ডিটেল চর্চা করব। ঠিক আছে, আজকে থিটার ব্যাপারটা ক্লিয়ার মোটামুটি জেনে রাখুন। তারপর হচ্ছে এই ডেল্টা। ডেল্টা, আচ্ছা, থিটাটা এখনো শেষ হয়নি? আর কি লাগবে বলুন? না স্যার, ঠিক আছে, ডেল্টা করো। থিটা মিন্স টাইম ভ্যালু, যেটা সেটা থিটা। একদম, সময়ের সাথে যদি টাইমই বেরিয়ে যায়, থিটার ভ্যালু কি থাকবে? যদি আপনার স্ট্রাইকটা, আপনি যে স্ট্রাইক সেল করেছেন, ধরুন যে ওটিএম স্ট্রাইক সেল করলেন, হ্যাঁ, মার্কেট ওই অবধি যদি নাও পৌঁছায় এক্সপায়ারির দিনে, তাহলে মানেটা কি? ওই থিটার ভ্যালু জিরো, টাইম ভ্যালু জিরো। হ্যাঁ, যদি আবার ওই যে ওটিএম সেল করেছিলেন, ওটা যদি এটিএম হয়ে যায়, তাহলে মানে 0.5, সেই হিসাবে আপনার লসও হবে। ঠিক আছে, স্যার আর একই একটা ভাবে কোশ্চেন স্যার। স্যার আমি আপনার লসও হবে। স্যার এক্সপায়ার ডেটে যেটা যেটা জিরো হয়ে যায়, তো জিরো হওয়ার আগে মনে করুন যেটা 12 টাকা চলছে, আমি জানি ওটা জিরো হবে, তো 12 টাকায় যদি আমি সেল করে দিই, আলটিমেট জিরো যখন হয়ে যায় তখনও তো আমি প্রফিটে থাকবো। একদম একদম, কেন থাকবেন না? আচ্ছা ঠিক আছে। দেখুন,
বায়ার কেন বাই করে? বহুবার বলে। বাড়বে বলে, আর সেলার কেন সেল করে? যদি কমবে বলে। 22,400 সিই, হ্যাঁ, একজন বায়ার বাই করে, সেলার সেল করে, দুজনের ধারণা একদমই অপোজিট। বায়ার কি ভাবছে যে 22,400 থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে, সি সি লিখেছি এখানে মনে করবেন, হ্যাঁ, সেই জন্য হ্যাঁ, সি উপরের দিকে চলে যাবে। কিন্তু সেলার কেন সেল করেছে? যে মার্কেট 22,400 এই যে স্ট্রাইক প্রাইস এর নিচেই থাকবে, উপরে যাবে না। ঠিক আছে, হ্যাঁ, মার্কেটে কিন্তু সেলারও প্রফিট করতে এসেছে, বায়ারও প্রফিট করতে এসেছে। এইবার দুজনের মধ্যে কি হবে বলুন তো, কে জিতবে? আলটিমেটলি কি হয় মার্কেট সিনারিওটা, বায়ার এই যে 22,450 টাকায় যদি কিনে থাকে, এই 50 টাকা 200 টাকা চলে গেল, হ্যাঁ, এক্সপায়ারির দিন হতেই পারে যে আবার 200 টাকা থেকে ফিরে এসে, হ্যাঁ, 0.05 হয়ে গেছে। এখানে কে জিতলো? যদি ওই বায়ার বায়ার, জিতবে। যদি ওই বায়ার এই 200 টাকা এক্সিট না করে, হ্যাঁ, বসে থাকে যে না 200 টাকা থেকে 400 হবে, 400 থেকে 800 হবে, আর তো আজকে কোটিপতি হয়ে বেরোবো, হ্যাঁ, কি হবে বলুন তো? ওর পয়সা কে এখানে নিয়ে যাবে? আরামসে সেলার পেয়ে যেতে পারে। সেলার জিতবে। সেলার লস নিয়ে বেরোতে চাইবে না, কেন? ওর কোটি কোটি টাকা মার্কেটে ইনভেস্টেড রয়েছে, হ্যাঁ, যার কাছে যত ক্যাপিটাল সেই অতই সেফ, মানে সেলিং করতে পারবে। যদি আপনি বলেন যে 50 লাখ টাকা যদি আমার কাছে হয়, আপনার লসের সম্ভাবনা ভেরি লেস, ভেরি ভেরি লেস। হ্যাঁ, যদি আমার কাছে 5 লাখ টাকা হয়, হ্যাঁ, হতে পারে যে আমি লসে বেরোবো। যদি আমার কাছে 25 লাখ টাকা হয়, আমি 5 লাখ টাকা থেকে মোর দ্যান সেফ এই 25 লাখ টাকা রেখে আবার 50 লাখ টাকা রেখে ওই 25 লাখ টাকা থেকেও মোর দ্যান সেফ, হ্যাঁ। কিন্তু বাইং এ জাস্ট অপোজিট, আমার কাছে যতই টাকা থাকবে আমি ততই হারিয়ে ফেলতে পারি লোভে এসে। ঠিক আছে, একদিন মার্কেট প্রফিট স্যার দেয়। একটা প্রশ্ন ছিল, এই যে বলুন। এই যে থিটাটা যেটা জিরো বললেন, অনেক সময় তো দেখছি নেগেটিভ হচ্ছে, মানে -10 পয়েন্ট সামথিং, -12.20, -19 নেগেটিভে চলে যাচ্ছে। ওটা কি নেগেটিভ ভ্যালুটা? -24, -12, মানে টাইম ভ্যালু, যত টাকা ওই প্রিমিয়ামের -7। ছিল, যত টাকা থিটার থিটার জন্য ওই প্রিমিয়ামের ছিল, হ্যাঁ, তত টাকা কমে গেছে। টাইম বেরিয়ে যাওয়ার জন্য, টাইম ল্যাপস হওয়ার জন্য ততই টাকা ওই প্রিমিয়াম থেকে ডিকে হয়ে গেছে। না, জিকে হয়তো জিরো অবধি হয়, তাই মাইনাসে চলে যায়। মাইনাসে কোথাও দেখায় অপশন চেনে নাকি? থিটার ভ্যালু পার্টিকুলারলি মাইনাস দেখায়? হ্যাঁ দেখায়, কিছু কিছু জায়গায় দেখায়, ওটিএমে দেখায়। অপশন চেন, হ্যাঁ, আমি ওটিএমই দেখেছি। অপশন চেন তাহলে সেটা দেখুন, পিক্সে যান। এনএসসি তে দেখায় না, কোনো অন্য ওয়েবসাইটে হতেই পারে। তারা অ্যাঞ্জেল বুকিং এর ওয়েবসাইট, एंजल वन देखा অ্যাঞ্জেলে एंजल দেখায়, वन। অ্যাঞ্জেল ওয়ানে অ্যাঞ্জেল ওয়ানে দেখায়। जो ये लिखा है ना, जो प्रीमियम समझ कि मार्केट 22,000 पे 50 पे उधर गया, जो डीके होगा ना, तो वो वाला देखा है माइनस जितने पे, वो माइनस पे वाला थीटा। हाँ, वही तो बोल रहे हैं कैलकुलेशन। যে আমরা যে নেগেটিভে থিটার ভ্যালু দেখি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ধরুন ওটা নেগেটিভ দেখাচ্ছে যে এত টাকা ওই প্রিমিয়াম থেকে বেরিয়ে গেছে, কিন্তু আলটিমেটলি থিটাকে কি হতে হবে, নেগেটিভ হতে পারে না। ওই ফর দ্য টাইম হ্যাঁ, বিং, জিরো এসে দামি যাবে, রাইট। ফর দ্য টাইম বিং ওটা দেখাচ্ছে, ফর দ্য টাইম বিং ওটা দেখাচ্ছে, হ্যাঁ। এই মাইনাস কব অবধি দেখাতে পারে, বিফোর এক্সপাইরি, হ্যাঁ, নেগেটিভ ক্যালকুলেট করে আপনার সামনে আসতে পারে, কিন্তু যেই এক্সপাইরি হবে, হ্যাঁ,
জিরো আসবে। এইভাবে দেখবেন না যে জিরো থেকে কম তো নেগেটিভ হয়, হ্যাঁ, জিরো তো ম্যাক্সিমাম তো জিরো হতে পারে থিটা, কিন্তু এখানে নেগেটিভ হলো কেন? হ্যাঁ, যে এই পার্টিকুলার স্ট্রাইকের তুলনায় নেগেটিভ দেখাচ্ছে, যে আগে 22,000 যদি থাকে মার্কেট, হ্যাঁ, এবার যদি 22,50 যদি চলে যায়, অবশ্যই থিটার ভ্যালু তো কমবে যদি পুটের দিকে হয়, কমবে তো। ওটি ওটি মতো কমবেই। হ্যাঁ, সেই সময় মার্কেট মার্কেট আপনার কম্প্যারিজন করে দেখাচ্ছে যে সেই প্রিমিয়াম থেকে কত মানে 22,000 থেকে কম আছে, আচ্ছা হ্যাঁ কত কম হয়েছে, 12 টাকা, ফিজিক্যাল 1.2%, 1%, 3%, এটা হচ্ছে ওখানে লেখার মানেটা। কিন্তু আলটিমেটলি এক্সপায়ারি দিন জিরোই হবে। এই নেগেটিভ এভাবে দেখবেন না যে নেগেটিভ থেকে তো আরো ছোট মাইনাস হয়, এইভাবে দেখা যাবে না। দিস ইজ মানে প্রিমিয়ামটা যেটা দিয়েছে, একদম প্রিমিয়ামটা একদম যেটা দিস দিয়েছে ইজ 100 comparative টাকা দিয়েছি, calculation. This is comparative calculation for the premium of a particular strike price. রাইট, মানে ঠিক আছে? বেশ ধরুন স্যার ওই স্ট্রাইক প্রাইস যেটা ছিল, যেটা প্রিমিয়াম পে করেছি, সাপোজ 100 রুপিস, কত কমেছে মার্কেটের -12 দেখাচ্ছে, মানে 100 -12, -12 দেখাচ্ছে, 100 হ্যাঁ, minus 100 12, minus 12, যদি 100 টাকা দেন 100 minus 12, আচ্ছা হ্যাঁ, ভ্যালুটা দেখাচ্ছে। ভ্যালুটা দেখাচ্ছে, অ্যাবসলিউটলি রাইট। এই প্রফিট আর লস ডেল্টাতে আসি। ডেল্টা এটাই নিয়ে ওটিএম, এটিএম, আইটিএম, যত আইটিএম এর দিকে যাব ডেল্টার ভ্যালু টেন্স টু 1, ঠিক আছে। এটিএম থেকে যত আইটিএম এর দিকে যাব ডেল্টার ভ্যালু টেন্স টু 1, আর অপোজিট যদি হয়, হ্যাঁ, ওটিএম এর দিকে যাই, হ্যাঁ, ও মানে 0.5 কমে যাবে, আস্তে আস্তে কমবে, লেস হয়ে যাবে, ঠিক। এখান থেকে আপনি ক্যালকুলেটও করতে পারেন, ডেল্টার ভ্যালু জেনে আপনি প্রিমিয়ামের ক্যালকুলেশনও করতে পারেন। যদি 22,400 এটিএম হয় আর এখন এর প্রিমিয়াম, আর এখানে ডেল্টার ভ্যালু যদি 0.5 হয়, ঠিক আছে, যে কোনোভাবে আপনি অপশন চেন থেকে দেখলেন, ওয়েবসাইট থেকে দেখলেন যে 22,400 এটিএম নিফটি ডেল্টা ভ্যালু ইজ ইকুয়াল টু 0.5, হ্যাঁ, আর যদি মার্কেট 20 পয়েন্ট উপরে যায়, হ্যাঁ, 22,420 হয়ে যায়, তাহলে এখানে ধরুন যে 22,400 প্রিমিয়াম আমি 100 টাকা দিয়েছিলাম, সেই সময় ওই 22,400 ডেল্টা 0.5 ছিল, এখন যদি 22,420-তে মার্কেট চলে যায়, হ্যাঁ, এইখানে আমার প্রিমিয়ামের ভ্যালু কত হয়ে যাবে, কত আমার প্রিমিয়াম বাড়বে, এটা ক্যালকুলেট করতে পারেন। 4 টাকা বাড়বে। কত হবে? 0.5 ইন্টু 20, 4 টাকা, 5 গুণ 10, একটা 10 টাকা, তো 10 টাকা বাড়বে, 10 টাকা বাড়বে। 10 টাকা ডেল্টা ভ্যালু ইন্টু নাম্বার অফ পয়েন্টস ইনক্রিজড, ডেল্টা ভ্যালু ইন্টু কত পয়েন্ট মার্কেট বেড়েছে আমার ডিরেকশনে, তো 20 পয়েন্ট, 10 মানে 20 পয়েন্ট বাড়লে আমার প্রিমিয়াম হয়ে যাবে 110 টাকা, 110 টাকা। সেইভাবেই যদি এই দিকে আসে, ওটিএম এর দিকে চলে যায়,
সেভাবে যদি ওটিএম এর দিকে চলে যায়, হ্যাঁ, এদিকেও ক্যালকুলেট করতে পারেন 0.5 ইন্টু যদি 20 পয়েন্ট বিলো চলে যায়, আপনার আগেনস্টে চলে যায়, হ্যাঁ, তো তখনও 10 টাকা কমবে, 90 100 টাকা হবে। টাকা মাইনাস 10 টাকা 90 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার ওটা বলা হচ্ছে কেন ওটিএম এ গেলে লেস হয়ে যায় আর ডেল্টা ভ্যালু আইটিএম এ গেলে নিচের দিকে যখন নামে টেন্ডস টু 1 হয়ে যায়, হুম, মানে ডেল্টা ভ্যালু ওটিএম এ গিয়ে ওপর থেকে উঠলে কমে যাচ্ছে, নিচের দিকে নামলে বেড়ে যাচ্ছে। একদম একদম। সেই জন্যই তো দেখুন, ওটিএম স্ট্রাইক প্রাইস যখন আমরা কিনি, কম প্রিমিয়াম দিতে হয়, আমায় কি পে করতে হয়, লেস প্রিমিয়াম পে করতে হয়। এখানে কি দেখবেন, মার্কেট 100 পয়েন্ট আপনার ডাইরেকশনে আসার পরও আপনি তত প্রফিট কামাতে পারবেন না। ধরুন যে এখানে 0.20 ছিল, হ্যাঁ, একটা স্ট্রাইক প্রাইস ওটিএম এর ছিল 22,600, মার্কেট এখন চলছে 22,400-তে। ঠিক আছে, যদি 22,400 থেকে 22,500 চলে যায়, কত পয়েন্ট মুভ করলো আপনার দিকে? 100 পয়েন্ট। 100 পয়েন্ট। এখানে কত পাবেন আপনি? 0.20 ইন্টু 100 কত? 50। এই নেই 20 সরি, 20 পয়েন্ট। মানে আপনার প্রিমিয়াম কত বাড়বে? যদি এটা 10 টাকায় কেনেন, 100 পয়েন্ট আপনার ডিরেকশনে গেছে মার্কেট, তবেও আপনি এখন আপনার প্রিমিয়াম হবে 20 টাকা। যদি এই এটিএম এ কিনতেন 50 টাকা হয়ে যেত। যদি আপনি আইটিএম এ কিনতেন 0 পয়েন্ট, যদি ধরুন যে একটা স্ট্রাইক প্রাইস 22,200, আইটিএম এ কিনলেন, এর যদি ডেল্টা হয় 0.80, আপনার এখান থেকে মার্কেট 100 পয়েন্ট উপরে যায়, তাহলে কি হবে? 80 টাকা 80 পাবেন। টাকা। হ্যাঁ, যদি নিফটি লট 50-এর হয়, 4,000 টাকা আপনার একটা লটে হলো। হ্যাঁ, প্রেডিকশন আপনার ওটাই যে মার্কেট এখান থেকে 100 পয়েন্ট যাবে, কিন্তু ওটিএম যখন নেবেন প্রফিট আলাদা, এটিএম যখন নেবেন প্রফিট আলাদা, আইটিএম যখন নেবেন প্রফিট আলাদা। ঠিক আছে, স্যার এই সিনারিওটা পুট কিংবা কলের থেকে একই তো? একদম। ফুটের দিকে অ্যাড হচ্ছে, ফুটের দিকে প্রিমিয়াম ভ্যালু অ্যাড হচ্ছে, এই কলের দিকে প্রিমিয়াম ভ্যালু অ্যাড হচ্ছে, ফুটের দিকে আপনার মাইনাস হবে, ততটাই। ঠিক আছে, আবার দেখবেন যে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের আপনার ডেল্টার ভ্যালু লেখা থাকে, হ্যাঁ, সেই হিসেবেই কমবে বা সেই হিসেবেই বাড়বে। ঠিক আছে, আর এইবার একটা ক্লাস আরো দেব আপনাদেরকে ডাউট ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, যে ডাউট আপনাদের থাকবে আপনারা ওটা খাতায় লিখে নিয়ে আসুন, একদিন চর্চা করা যাবে, তারপর এই ক্লাসটা র্যাপ আপ হবে। এই ক্লাসটা র্যাপ আপ হওয়ার পর আমাদের সিএমডি বৃন্দাবন স্যার আপনাদের সাথে একদিন কথা বলবেন, কেমন লাগলো, কি ফিডব্যাক, কি শিখতে পারলেন, তারপর মানে যেমন যার ইচ্ছে সেভাবে এগোবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এইসব দেখবেন। টেকনিক্যাল কথা শোনাবেন না স্যার? টেকনিক্যাল অ্যানালাইসিসটা একজন ছিলেন এখানে মিস্টার মহিউদ্দিন, আজকে আসেন নাকি উনি? না স্যার আসেননি, উনি নেই। দেখছি, নেই। ধারের জন্য একটা অ্যাপেলের সেট কিনতে মানে পারলাম না। নেই উনি আজকে। ঠিক আছে, আজকের এই ক্লাসটা র্যাপ স্যার আপ গামা দেখুন। স্যার গামা ভেগা রো ওগুলো কি ক্লাসে দেখানো হবে না?
ওটা কোনো গুরুত্ব নেই বেশি, ঠিক আছে? কেউ ভোলাটিলিটির জন্য হয়, কেউ ইন্টারেস্টের জন্য হয়, ওইসব আমাদের বেশি কাজে লাগে না, হ্যালো কোনো লাভ নেই। বলুন। টেকনিক্যাল অ্যানালাইসিস স্যার, পিসিআর রেশিওটা একটু বললে ভালো হতো। কালকে ও কালকে আসছি তো, কালকে হবে, পিসিআরটা করিয়ে দেব। তারপর হচ্ছে যতগুলো ডাউট রয়েছে আপনাদের ওইসব নিয়ে আসবেন একে ক্লাসে, এসব ডিসকাস করে তারপরে আচ্ছা স্যার। ক্লাসটা র্যাপ আপ হয়ে যাবে। মানে টানা 1 মাস থেকেও বেশি চলছে, তাই তো? হ্যাঁ স্যার, অনেকদিন থেকেই চলছে। হ্যাঁ, অনেকদিন ধরে চলছে কিন্তু ক্লাস খুব কম হয়েছে স্যার আমাদের। মাঝে কম গ্যাপ ছিল, হয়েছে। মাঝে গ্যাপ ছিল। অনেকদিন মাঝে বন্ধ গ্যাপ ছিল ছিল, ক্লাস। অনেকটাই গ্যাপ যতটা ছিল। সিলেবাস কভার করে দেওয়া হয়েছে। আবার মানে দেখুন যে 999 আর কি করানো যাবে কোথাও, ঠিক আছে? স্যার টেকনিক্যাল অ্যানালাইসিস হবে না? বলুন। এদিকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা 29 অনেক চরম শেখাচ্ছে। ভয়েস ইজ নট ক্লিয়ার ব্রাদার্স। স্যার বললাম যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা হবে। চ্যাটে লিখবেন, চ্যাটে লিখুন তো কি বলতে চাইছেন। বলছে স্যার টেকনিক্যাল আপনি অ্যানালাইসিস বলছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি হবে নাকি? ও টেকনিক্যাল অ্যানালিসিস, টেকনিক্যাল হ্যাঁ। অ্যানালিসিস, প্যাটার্নটা একদম টেকনিক্যাল দেখা অ্যানালিসিসে কি আবার, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ, এগুলো স্যার একটু দেখাবেন না, মানে ব্যাক টেস্টিং করে একটু। ক্যান্ডেলস্টিক। রেজিস্ট্যান্সটা একটু দেখা ক্যান্ডেলস্টিক অনেকদিন লাগতে পারে শিখতে আপনাদের, 6 মাস। কি ভাবছেন কতদিন লাগবে শিখতে ক্যান্ডেলস্টিক? স্যার আইডিয়ার বাইরে। টাফ আছে। আধ ঘন্টার ক্লাস Tough এটা, আছে। ক্যান্ডেলস্টিকে কিচ্ছুই নেই। বিভিন্ন ধরনের হয় না। দিস ইজ আমি স্যার ক্যান্ডেলস্টিক, শুনুন শুনুন, ক্যান্ডেলস্টিক ইউটিউবে না, দিস ইজ দ্য পার্ট অফ মার্কেট স্ট্র্যাটেজি। হ্যাঁ, বোঝার চেষ্টা করুন। ট্রেডিং অন দ্য বেসিস অফ ক্যান্ডেলস্টিক, আমার পার্সোনাল ওপিনিয়ন যে গ্যাম্বলিং ছাড়া আর কিছুই না। আপনি মার্কেট সেন্টিমেন্ট প্রেডিক্ট করছেন না, আপনি একটা রেড গ্রিন ক্যান্ডেলের সাথে দৌড়ানোর চেষ্টা করছেন। এটা করলে হয় না, কোনো দিনই প্রফিট হতে পারে না। বা ওটা কি প্রয়োজন পড়ে না তাহলে ক্যান্ডেলস্টিকটা দেখা? আমরা ওটাই করে থাকি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেবো, চাপ নেই। না, আমি বলছি স্যার ক্যান্ডেলস্টিক কি ওটা প্রয়োজন পড়ে না যখন আমরা ট্রেডিং করব? আমার মনে হয় তত বেশিও না, শুধু একটা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি আপনাকে জানতে হবে। হ্যাঁ, যে এই যে পার্টিকুলার ক্যান্ডেল ফরমেশন হয়েছে, তাতে সেলার বা বায়ার কি করতে চাইছে। হ্যাঁ, এই ক্যান্ডেলে বাইং আসছে, হ্যাঁ, বা এই ক্যান্ডেলে সেলিং আসছে। তারপর যদি বাইং আসছে, হ্যাঁ, ডিমান্ড জোনে আসছে, হ্যাঁ, যদি সেলিং আসে এটা কি সাপ্লাই জোনে আসছে বা মাঝের মধ্যে র্যালির মধ্যে কোথাও আসছে। হ্যাঁ, এই সবই জানার বিষয়, ব্যাস। ক্যান্ডেলস্টিকের আর কোনো রোল, কোনো ভূমিকায় বেশি নেই। আর তারপর যে বলছেন প্রাইস অ্যাকশন, হ্যাঁ, একটা ক্যান্ডেল, দুটা ক্যান্ডেল, 3টে 4টে 10টা 8টা, এই অল টুগেদার যে এইভাবে মার্কেট গেল, এটাই প্রাইস অ্যাকশন, ঠিক আছে? কয়েকটা ক্যান্ডেল মিলে কি দেখাচ্ছে যে কোন পয়েন্টে কোথায় কবে বায়ার কেনা শুরু করেছিল, সেলার বিক্রি করা শুরু করেছিল। হ্যাঁ, আবার জোন হিসেবে আপনাকে দেখতে হবে কোথায় জোন, বাইং জোন কোথায়, সেলিং জোন কোথায়, ডিমান্ড জোন কোথায়, সাপ্লাই জোন কোথায়। একটা ক্যান্ডেল এত বড় হতে পারে, একটা ক্যান্ডেল এত বড় হতে পারে, আবার কিচ্ছুই নেই। হ্যাঁ, কোথায় ট্রেড করবেন বলুন? আবার আপনার একটা ক্যান্ডেল দেখে সেই হিসাবে স্টপ লসও ডিসাইড করতে হবে। আমরা চলে আসি মার্কেটে, নিজের ক্ষমতা অনুযায়ী স্টপ লস ডিসাইড করি। আজকে আমি 5 পয়েন্টের স্টপ লস রাখবো। হ্যাঁ, এখানে স্টপ লস রাখলাম, মার্কেট এইভাবে গেল, আবার এখান থেকে স্টপ লস খেয়ে সেই ডাইরেকশনে গিয়েছে, কিন্তু আপনার স্টপ লস খেয়ে গেল। এটা হয় কনসেপ্ট অফ স্টপ লস হান্টিং।
ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। মার্কেট ওই দিশায় যাবে, ওই ডাইরেকশনেই যাবে যেদিকে ও কোনো শিকার ধরতে পারে, ঠিক আছে, হান্টিং করতে পারে। চলুন আগামী দিন আগে ক্লাসে আরো একটা মানে কথা রয়েছে, যারা বাইং এর ইন্টারেস্টেড, স্পেশালি অপশন বাইং এর জন্য, অপশন বাইং নিয়ে যারা কাজ করতে চাইছেন ওনাদের সাথে কথা হবে। ওনাদের জন্য আগে কিছু প্রোগ্রাম রয়েছে, যদিও আপনারা ইন্টারেস্টেড হন, এটা সবার জন্য ছিল, ঠিক আছে। আগামী ক্লাসে আপনাদের সবাই নিজের ডাউট নিয়ে আসবেন, যেটা করানো হয়নি, পিসিআর ফিসিআর এসব একটা ক্লাসেই র্যাপ আপ করার চেষ্টা করব, তারপর মানে এগোবো আমরা সেই হিসাবে। স্যার ব্যাক টেস্টিং করে স্যার একদিন একটু দেখাবেন না, মানে প্রাইস অ্যাকশন গুলো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। মানে স্যার প্রাইস অ্যাকশনটা একটু মানে আপনার সাপোর্ট দেখুন, রেজিস্ট্যান্সের উপর ব্যাক টেস্টিং করে করে একটু দেখালেন, মানে ওআই দেখুন দিয়ে, ব্যাক টেস্টিং ওআই চেঞ্জ ইন ওআই এভাবে। একটা শব্দেই ব্যাক টেস্টিং শেষ করে দেব। হোয়াট ইজ ব্যাক টেস্টিং? এই একটা লাইন শুনেছেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি রিপিটস ইটসেলফ এর মানেটা হচ্ছে মার্কেট পাস্টে যা করেছে প্রেজেন্টে ওটা হতে পারে, সম্ভবত সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাক টেস্টিং। একবার ওসব নিয়ে চর্চা করব, টাইম ফ্রেম অ্যানালিসিস নিয়ে। হ্যাঁ স্যার, মানে ওটাই বললাম, মানে একবার ওআই ধরে, মানে এখানে ওআইটা বেশি হচ্ছিল জন্য এখানে এরকম করলাম বা এখানে এরকম করলাম স্যার, ওটা এটা দেখুন বলছি। আপনারা নিজেও করতে পারেন, হ্যাঁ, হিস্টোরিক্যাল ডেটায় গিয়ে আপনারা নিজেও করতে পারেন, চেষ্টা করবেন, যদি না হয় দেখা যাবে একদিন আমরা না আপনি স্যার একবার স্যার দেখিয়ে দিলে স্যার ভালো হয় আর কি। একবার এই যে আগামী ক্লাসের পরের ক্লাসটা, কালকে 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 স্যাটারডের পরে যদি মানডে দিন ক্লাস হয়, সেই ক্লাসে চেষ্টা করব ওটা দেখানো যাক। হ্যাঁ স্যার আমাদেরকে তাহলে একটু দেখাতে হবে কিভাবে প্রাইসটা প্রেডিকশন করতে হবে, বা প্রেডিকশন করে কোন আমরা স্ট্রাইক প্রাইসে ট্রেডিং করব। হ্যাঁ স্যার, এটাও স্যার, এটা তো জানি না। স্ট্রাইক প্রাইস সিলেকশনটা, হ্যাঁ স্যার, মানে কিভাবে আর কি, মানে 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 অ্যাজাম্পশন করব বা কিভাবে মানে ডিসাইড করব ব্যাপারটা। ঠিক আছে। কোন স্ট্রাইক প্রাইসে কোনটার কি ট্রেডটা নেওয়া যায়? এখন তো আপনারা নিজেই জেনে গেছেন, যদি আমি এটিএম এ যাই আমার কি লাভ, হ্যাঁ, ওটিএম এ যাই আমার কি লাভ, আইটিএম এ যাই যদি আমার কি লাভ। স্যার লাভটা তো বুঝলাম, বা কোনটা কতটা ভ্যালু বাড়ছে সেটা বুঝতে পারলাম, কিন্তু এক্স্যাক্টলি যদি আমরা আইটিএম এ ট্রেড করতে চাই, তাহলে আইটিএম এ তো অনেকগুলো স্ট্রাইক প্রাইস আছে, সেটা কোন স্ট্রাইক প্রাইসটা আমরা চুজ করব, আচ্ছা সেটা অন্তত জানার বিষয়। একটা এটিএম এর কেন না আইটিএম এর পার্সোনাল এক্সপেরিয়েন্সের জন্য এই বিষয় নিয়ে পেপার ট্রেডিং করুন, ঠিক আছে। স্যার না জানলে তো পেপার ট্রেডিং তো করবে কি করে? হ্যাঁ 10 দিন 15 দিন হ্যাঁ পেপার ট্রেডিং করুন। ওই পেপার ট্রেডিং এর রেজাল্টটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন 8697082605। অনেকেই আপনাদের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আমি রিসিভ করছি মার্কেট আওয়ারে, যে স্যার এখন এই সাপোর্ট হতে পারে। হ্যাঁ দেখতে পাচ্ছি ওনাদের ভালো, মানে খুবই ভালো রেসপন্স, কয়েকজন আপনাদের মধ্যে খুবই ভালোভাবে শিখেছেন। না মানে স্যার আমরা তো স্যার একটু নতুন ছিলাম স্যার, কোনো স্যার অপশন করিনি স্যার, এক দুবার স্যার দেখিয়ে দিলে আর কি ভালো হয় একটু। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করা যাবে, অসুবিধা নেই, দেখিয়ে দেব। আগামী ক্লাসে নিজের ডাউট গুলো নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা অনেকটাই ক্লাস করেছি, অনেক কিছুই শেখার চেষ্টা করেছি, তার মধ্যে কতটা আপনাদের মাইন্ডে রয়েছে, কি ডাউট রয়েছে, ওটা ক্লিয়ার করার পর একটা দুটো বিষয় রয়েছে বাকি, ওইসব নিয়ে চর্চা করব। আমি একটা কথা বলছি স্যার, হ্যালো বলুন। আমাদের যে এতগুলো যে সেশন হলো, বা আমাদের যে এতগুলো ক্লাস হলো, তার উপরে যদি একটা টেস্টিং নেওয়া হয়, তাহলে কার কতটা
নলেজ ব্যবস্থা গেইন হলো করছি। সেটা বোঝা যেতে পারে। আমরা ব্যবস্থা করছি একটা টেস্ট নেবার, হ্যাঁ, যদি হ্যাঁ একটা ক্রাইটেরিয়া রাখবো, ওই টেস্টের একটা ক্রাইটেরিয়া থাকবে, ক্রাইটেরিয়ার মধ্যে যাদের মার্কস হবে মানে ওনাদের মানে সার্টিফিকেশন দেওয়া হবে আমাদের এইখান থেকে। বুঝেছেন? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, র্যাপ আপ করা যাক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। একদম, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো।